আসসালামু আলাইকুম, স্বাগতম বাংলা স্কুপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। চীনের সামরিক মহড়ার পাল্টা জবাবে আমেরিকার অস্ত্র ব্যবহারে তাইওয়ান। নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। হামাস দ্রুত অস্ত্র না ছাড়লে নরকের মুখোমুখি হতে হবে ট্রাম্প। পুতিনের বাসভবনে হামলার অভিযোগ রাশিয়ার, অস্বীকার ইউক্রেনের। এই প্রথম মুখপাত্র কমান্ডারদের নিহতের তথ্য স্বীকার করল ফিলিস্তিনি গোষ্ঠী। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলা স্কুপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তাইওয়ান ও চীনের মধ্যকার বর্তমান উত্তেজনা এখন এক নতুন মাত্রা পেয়েছে, যেখানে আমেরিকার উন্নত প্রযুক্তি ও সমরাস্ত্রের ব্যবহার এই অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাকে অনেকটা অন্যরকম উচ্চতায় নিয়ে গেছে। আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে চীনের পক্ষ থেকে তাইওয়ানকে ঘিরে বড় ধরনের সামরিক মহড়া চালানো হয়েছে, যাকে অনেকে একটি সম্ভাব্য অবরোধের মহড়া হিসেবেও দেখছেন। তবে তাইওয়ান এই পরিস্থিতিতে মোটেও দমে যায়নি, বরং তারা আমেরিকার দেওয়া অত্যাধুনিক সব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং নজরদারি ড্রোন ব্যবহারের মাধ্যমে বেইজিংকে একটি শক্তিশালী বার্তা দিতে চাইছে। বিশ্লেষকরা মনে করছেন তাইওয়ানের এই পদক্ষেপটি মূলত তাদের আত্মরক্ষা কৌশলের একটি অংশ, এবং এর মাধ্যমে তারা দেখাতে চাচ্ছে যে কোনো ধরনের পরিস্থিতির মোকাবিলা করতে তারা প্রস্তুত। চীনের পিপুলস লিবারেশন আর্মি যখন তাদের রণতরী এবং যুদ্ধবিমান দিয়ে তাইওয়ানকে ঘিরে রাখছে, তখন তাইওয়ানের সেনাবাহিনী আমেরিকার তৈরি F-16 ভাইপার এবং হারপুন মিসাইল সিস্টেমগুলো যুদ্ধের ময়দানে ব্যবহারের জন্য সজাগ করে তুলেছে। এই সামরিক উত্তেজনার মাঝে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমেরিকা সরাসরি কোনো যুদ্ধে জড়ানোর কথা না বললেও তাইওয়ানকে ক্রমাগত প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম সরবরাহ করে যাচ্ছে। এই পুরো বিষয়টি নিয়ে যদি আপনারা আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানান, তবে আমরা বিষয়টি আরও গভীরভাবে বুঝতে পারব। আসলে তাইওয়ান মনে করে তাদের এই প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা চীনের বিশাল জনবল ও অস্ত্রের বিপরীতে একটি বড় ঢাল হিসেবে কাজ করবে। আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক, তারা জানেন যে প্রশান্ত মহাসাগরীয় এই অঞ্চলের স্থিতিশীলতা পুরো বিশ্বের অর্থনীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বের সেমিকন্ডাক্টর বা চিপ শিল্পের একটি বিশাল অংশ এই দ্বীপরাষ্ট্রটির উপর নির্ভরশীল। তাই এই উত্তেজনা কেবল দুটি অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর প্রভাব পড়বে সারা বিশ্বে। আপনারা কি মনে করেন, আমেরিকার এই সরাসরি সমর্থন কি ওই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তির পথ সুগম করবে, নাকি উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না, এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে এমন সব আন্তর্জাতিক ঘটনার আপডেট আপনারা সবার আগে পেতে পারেন। তাইওয়ানের বর্তমান প্রস্তুতি প্রমাণ করে যে তারা কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার করতে রাজি নয়, এবং তাদের এই সাহসিকতার পেছনে আমেরিকার আধুনিক প্রযুক্তির এক বিশাল বড় ভূমিকা রয়েছে, যা এখন আন্তর্জাতিক মহলে বেশ জোরালো আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক রাজনীতিক কর্মকাণ্ড এবং বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে তার বৈঠকগুলো বর্তমানে বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশেষ করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার গুরুত্বপূর্ণ বৈঠকটি। এই বৈঠকের পর ট্রাম্প ইরানে হামলার ব্যাপারে যে ধরনের হুঁশিয়ারি দিয়েছেন, তা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে শঙ্কার সৃষ্টি করেছে বলে অনেকে মনে করছেন। আপনারা লক্ষ্য করে থাকবেন যে ট্রাম্প সবসময়ই ইরানের বিরুদ্ধে একটি কঠোর নীতি অনুসরণের পক্ষপাতী, এবং তিনি মনে করেন যে বর্তমান প্রশাসনের শিথিলতার সুযোগ নিয়ে ইরান তাদের প্রভাব আরও বাড়িয়ে তুলছে। নেতানিয়াহুর সঙ্গে দীর্ঘ সময় ধরে চলা এই রুদ্ধদ্বার বৈঠকে মূলত ওই অঞ্চলের নিরাপত্তা এবং সম্ভাব্য হুমকিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, এবং বৈঠক শেষে ট্রাম্প সরাসরি ইরানকে উদ্দেশ্য করে বলেছেন যে তারা যদি কোনোভাবে রেড লাইন অতিক্রম করার চেষ্টা করে, তবে তাদের বড় ধরনের মাশুল গুনতে হবে। এই ধরনের কড়া বার্তা কেবল একটি রাজনৈতিক বক্তব্য নয়, বরং এর পেছনে গভীর কূটনৈতিক ইঙ্গিত রয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো দাবি করছে। দর্শকরা, আপনারা কি মনে করেন যে ট্রাম্প যদি পুনরায় ক্ষমতায় আসেন, তবে ইরানের সাথে আমেরিকার সম্পর্ক কেমন হতে পারে? আপনারা যারা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, তারা নিশ্চয়ই জানেন যে ইরান ও ইসরায়েলের মধ্যকার ছায়াযুদ্ধ দীর্ঘদিনের, আর ট্রাম্পের এই হুঁশিয়ারি সেই আগুনে ঘি ঢালার মতো কাজ করতে পারে। ট্রাম্প স্পষ্ট করে বলেছেন যে ইসরায়েলের নিরাপত্তার প্রশ্নে তিনি কোনো আপস করবেন না, এবং ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে যা যা প্রয়োজন তিনি তাই করবেন।
এই সংবাদটি শোনার পর আপনাদের যদি মনে হয় যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নয়ন, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ট্রাম্পের এই বক্তব্যটি এমন এক সময় এলো যখন মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কাজ করছে, কিন্তু ট্রাম্পের এই আক্রমণাত্মক সুর ইঙ্গিত দিচ্ছে যে সামনের দিনগুলোতে কূটনৈতিক আলোচনার চেয়ে সামরিক শক্তির প্রদর্শনী বেশি হতে পারে। এই পুরো পরিস্থিতির বিশ্লেষণে এটি স্পষ্ট যে ট্রাম্প এবং নেতানিয়াহু দুজনেই ইরানের ওপর একটি সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশলে বিশ্বাসী, যা হয়তো সামনের নির্বাচনে ট্রাম্পের জন্য একটি বড় প্রচারণার বিষয় হয়ে দাঁড়াবে। রাশিয়ার পক্ষ থেকে সম্প্রতি একটি চাঞ্চল্যকর অভিযোগ আনা হয়েছে, যেখানে বলা হয়েছে যে ইউক্রেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে। যদিও ইউক্রেন সরাসরি এই অভিযোগ অস্বীকার করেছে। রাশিয়ার সরকারি সূত্রগুলো দাবি করছে যে ক্রেমলিনের ওপর 2টি ড্রোন শনাক্ত করা হয়েছে এবং সেগুলোকে নিরাপত্তা বাহিনী ধ্বংস করতে সক্ষম হয়েছে। রাশিয়ার ভাষায় এটি একটি পরিকল্পিত জীবননাশী হামলা এবং তারা এর জন্য উপযুক্ত সময়ে পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে আপনারা যদি ইউক্রেনের বক্তব্য শোনেন, তবে তারা বলছে যে এই ধরনের কোনো হামলায় তাদের কোনো হাত নেই এবং তারা কেবল তাদের নিজেদের ভূখণ্ড রক্ষার জন্যেই লড়াই করছে। এই ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে, কারণ পুতিনের মতো একজন হাই প্রোফাইল নেতার বাসভবনে হামলার দাবি একটি বিশাল বড় নিরাপত্তা ঝুঁকির ইঙ্গিত দেয়। দর্শক বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই অভিযোগটি কি সত্যিই সঠিক, নাকি এটি রাশিয়ার কোনো নতুন রণকৌশলের অংশ? আপনারা যদি এই বিষয়টি নিয়ে কোনো বিশেষ তথ্য জানেন, তবে আমাদের সাথে শেয়ার করতে পারেন। রাশিয়ার দাবি অনুযায়ী এই হামলার সময় পুতিন বাসভবনে ছিলেন না এবং তিনি অক্ষত আছেন। তবে এই অভিযোগের পর থেকে মস্কোর নিরাপত্তা ব্যবস্থা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে পশ্চিমারা এই ঘটনাটিকে রাশিয়ার ফলস ফ্ল্যাগ অপারেশন হিসাবে দেখছে, যার মাধ্যমে তারা ইউক্রেনের ওপর আরও বড় ধরনের হামলার বৈধতা তৈরি করতে চায়। আপনারা যারা এই যুদ্ধের গতি প্রকৃতি লক্ষ্য করছেন, তারা জানেন যে রাশিয়ার অভ্যন্তরে এর আগেও বেশ কিছু ছোটখাটো হামলার খবর পাওয়া গিয়েছিল, কিন্তু সরাসরি ক্রেমলিনের মতো জায়গায় হামলার দাবি এটিই প্রথম। ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন যে তাদের লক্ষ্য কেবল তাদের নিজেদের জমি ফিরে পাওয়া, অন্য কোনো রাষ্ট্রের সার্বভৌমত্বে আঘাত করা নয়। এই পাল্টাপাল্টি অভিযোগের ফলে যুদ্ধ এখন একটি অত্যন্ত বিপজ্জনক মোড়ে এসে দাঁড়িয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। আপনারা যদি মনে করেন এই সংবাদটি সবার জানা দরকার, তবে দ্রুত ভিডিওটি শেয়ার করে দিন। সামনে কি ঘটতে যাচ্ছে তা নিয়ে বিশ্বনেতারা এখন বেশ চিন্তিত এবং এই ড্রোন হামলার সত্যতা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবিও উঠছে, যা হয়তো এই রহস্যের জট খুলতে সাহায্য করবে। ফিলিস্তিনি একটি প্রভাবশালী গোষ্ঠী প্রথমবারের মতো তাদের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মুখপাত্র এবং ফিল্ড কমান্ডারদের নিহতের তথ্য আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে, যা এই দীর্ঘস্থায়ী সংঘাতে একটি বড় ধরনের মোড় হিসাবে দেখা হচ্ছে। আপনারা সাধারণত দেখেন যে এই ধরনের গোষ্ঠীগুলো তাদের ক্ষয়ক্ষতির তথ্য সহজে প্রকাশ করতে চায় না, কিন্তু এবার তারা প্রকাশ্যে শোক প্রকাশ করেছে এবং নিহত ব্যক্তিদের নাম ও পদবি প্রকাশ করেছে। এর মাধ্যমে এটি স্পষ্ট হয় যে চলমান সংঘাতের তীব্রতা কতটা বেশি এবং এটি উভয় পক্ষের জন্যই কতটা প্রাণঘাতী হয়ে উঠছে। এই কমান্ডাররা মূলত ওই গোষ্ঠীর সামরিক পরিকল্পনা এবং প্রচারণার কাজে অত্যন্ত দক্ষ ছিলেন বলে জানা যায়, ফলে তাদের হারিয়ে গোষ্ঠীটি এক ধরনের নেতৃত্বের সংকটে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। দর্শক বন্ধুরা, এই ধরনের স্বীকারোক্তি কি সংঘাত থামানোর কোনো ইঙ্গিত, নাকি এটি আরও বড় কোনো প্রতিশোধমূলক হামলার পূর্ব লক্ষণ বলে আপনার মনে হয়? আমাদের সাথে আপনার মূল্যবান মতামত শেয়ার করুন। এই গোষ্ঠীটি বলছে যে তাদের যোদ্ধারা বীরত্বের সাথে লড়াই করেছে এবং এই আত্মত্যাগ বৃথা যাবে না। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন যে কমান্ডারদের নিহতের কথা স্বীকার করার পেছনে তাদের সমর্থকদের সহানুভূতি আদায় এবং জনবল নতুন করে সংগঠিত করার একটি কৌশল থাকতে পারে। আপনারা যারা এই অঞ্চলের খবরাখবর রাখেন, তারা জানেন যে কমান্ডার লেভেলের কাউকে হারানো যে কোনো সশস্ত্র গোষ্ঠীর জন্য বড় একটি ধাক্কা। এর ফলে মাঠ পর্যায়ে যুদ্ধের কৌশলে বড় পরিবর্তন আসতে পারে। ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে এই কমান্ডারদের নির্মূল করা হয়েছে, যা তাদের সামরিক লক্ষ্য অর্জনে বড় একটি সাফল্য। এই পরিস্থিতিতে এই অঞ্চলের ভবিষ্যৎ শান্তি প্রক্রিয়া আরও অনিশ্চয়তার মুখে পড়েছে, কারণ এক পক্ষের জয় মানে অন্য পক্ষের ক্ষোভের সঞ্চার।
আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ঘটনাটি ওই অঞ্চলের সামগ্রিক পরিস্থিতির ওপর কতটা গভীর প্রভাব ফেলতে পারে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন এবং আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেই সব প্রশ্নের উত্তর দিতে। এই খবরের মাধ্যমে এটি পরিষ্কার যে সংঘাতের বর্তমান রূপটি অনেক বেশি সরাসরি এবং ভয়াবহ হয়ে উঠেছে, যেখানে দুই পক্ষই একে অপরকে বড় ধরনের আঘাত করতে সচেষ্ট রয়েছে।